নমস্কার বন্ধুরা, এসডি স্পোর্টস স্টুডিও চ্যানেলে আপনার সবাইকে স্বাগত। আজকে আমরা চলে আসছি এমন একজন ফুটবলের খেলোয়াড়ের বাড়িতে, আবার সবাই চেনা নাম, চেনা মুখ, দীপঙ্কর দেবনাথ। দীপঙ্কর দেবনাথ, অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলে। সবার প্রথমে আমরা আজকের এপিসোড দ্য ফেস অফ লোকাল স্পোর্টস চ্যানেলে আজকে আমাদের যে এসডি স্পোর্টস আছে, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। সবার প্রথমে দীপঙ্কর দেবনাথকে আমরা চিনি ছোটন হিসাবে, আমাদের শিলিগুড়ির ছেলে, শিলিগুড়ির গর্ব আমরা বলতে পারি দীপঙ্কর দেবনাথ। কেমন লাগছে আমাদের আজকের এই এপিসোডে এসে, বা কি বলবেন আমাদের এই এপিসোড নিয়ে? প্রথমে এসডি স্পোর্টস স্টুডিওকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের এত সুন্দর করে একটা প্রোগ্রাম পরিচালনা করার জন্য। প্রথমেই সুবল এবং সঞ্জীবকে আমার তরফ থেকে অভিনন্দন। আপনারা লোকাল স্পোর্টসকে বা লোকাল যারা স্পোর্টস পার্সোনালিটিস আছে তাদেরকে জনসম্মুখে তুলে ধরার জন্য থ্যাংক ইউ। অবশ্যই ছোটন, যেভাবে আমরা সবাই জানি ছোটনে দীপঙ্কর দেবনাথ, তার পরিচয় কিন্তু আমরা ছোটন হিসাবে জানি। আমরা শিলিগুড়ির ছেলে, আমাদের কাছের ছেলে, আমাদের শিলিগুড়ি আর উত্তরবঙ্গের একটা গর্বের বিষয়, গর্বের ছেলে, আমাদের এত কাছের ছেলে। এএফসি সি লাইসেন্স, এএফসি গোলকিপিং লেভেল নাম্বার 1, আর রাজস্থান ইউনাইটেড গোলরক্ষক কোচ হিসাবে ছিলেন, আর এনএফ রেলওয়ের যে আমাদের ফুটবল দল আছে ওটাতে গোলকিপিং কোচ হিসাবে আছেন। তো ছোটন, এতগুলা দায়িত্ব কিভাবে আপনি করে যান, যে একটা সেই ব্যাপারে আমাদের সঙ্গে বা আমাদের যারা পর্দায় দেখছেন তাদের সঙ্গে একটু আলোচনা করবেন। মানে কোচিং লাইফটা আমার শুরু হয়েছে বিগত 7 বছর 8 বছর হলো, 7-8 বছর হবে। তো প্রথমে কোচিং লাইসেন্স করা শুরু করি আমি আজ থেকে প্রায় 2016 সাল থেকে। তো আস্তে আস্তে লাইসেন্স করতে করতে আমার আরও জানার ইচ্ছা বাড়ে, যে আরও লাইসেন্স করতে চাই, আরও করতে চাই, আরও জানতে চাই, আরও শিখতে চাই। সেই করতে করতে একসময় অফারটা আসা রাজস্থান ইউনাইটেড থেকে। যেহেতু একটা আই লিগের টিম, আই লিগে যাওয়া সবার একটা স্বপ্ন, আমাদের মতো ছোট শহরের কোচেদের বিশেষ করে একটা স্বপ্ন থাকে। তো সুযোগটা হাতছাড়া করতে চাইনি। তো একটা ছোট একটা ইন্টারভিউ, তারপরে রাজস্থান ইউনাইটেড জয়েন। সেখানে একটা সিজন আমি কাজ করি অ্যাজ এ গোলকিপার কোচ রাজস্থান ইউনাইটেডে। তো ভাগ্য সহায় ছিল, ভগবানও আমার সাথে ছিল। প্রথম সিজনে গিয়ে আমার যে গোলকিপার ছিল, মানে আমাদের রাজস্থান ইউনাইটেড যে গোলকিপার ছিল, সে আই লিগে বেস্ট গোলকিপার পেয়েছে। তো তাতে মানে অ্যাজ এ কোচ এর থেকে বড় পাওনা কি হতে পারে, যে আমাদের টিমের গোলকিপার, আমি যাকে কোচিং করিয়েছি, সে একজন আই লিগের বেস্ট গোলকিপার হয়েছে। তবে ভেরি রিসেন্টলি, মানে লাস্ট সিজন থেকে আমি এনএফএল, আমাদের যে রেল টিম আছে, আমি রেলে চাকরি করি, তো রেল টিম আছে এনএফএল গুয়াহাটি হেডকোয়ার্টার। তো এনএফএল আমি দীর্ঘদিন ফুটবল খেলেছি এনএফএল এর হয়ে। তো এই গত সিজন থেকে আমি এনএফএল এর গোলকিপার কোচ হিসেবে জয়েন হলাম। তো দায়িত্ব সামলাতে তো একটু অসুবিধা হয়, যেহেতু এখন একটা ফ্যামিলি ম্যান হয়ে গেছি, কিন্তু ফুটবলের প্রতি একটা ভালোবাসা, যেটা ছোটোর থেকেই, সেই প্যাশনটাই আমাকে আগে নিয়ে যায়। তো যতদিন সুস্থ সবল আছি, যতদিন আছি, আমি ফুটবলের হয়ে কাজ করতে চাই। সেটা রাজস্থান ইউনাইটেড হোক, আমাদের এনএফএল টিম হোক, বা আমাদের লোকাল এরিয়াস হোক। একদম অবশ্যই ফুটবলকে যারা পছন্দ করে বা মাঠকে যারা পছন্দ করে, সেটা অবশ্যই তাদেরকে মাঠে টানে। অনেক সুন্দর কথা বলেছেন, যে একটা প্যাশন আছে যেটা ছোটনের, বা যেটা ফুটবলকে নিয়ে একটা ভাবনা চিন্তা আছে, সেটাতে অবশ্যই টাইম বের করেন। খুব ভালো কথা। এবারে আমরা ছোটন থেকে জানবো যে ছোটন, আপনার কেরিয়ার কোথা থেকে শুরু হয়? স্কুল হয়, কলেজিং, তারপরে কোচিং ক্যাম্প আছে, তারপরে আমরা বিভিন্ন জায়গায় আপনি খেলেছেন। কি একটা এই ব্যাপারে বলবেন, যে যেখান থেকে আপনি স্টার্টিং করেছেন ফ্রম দ্য কেরিয়ার অফ বিগিনিং। বেসিক্যালি আমার বাড়িটা যেখানে, মানে এনজিবি ভক্তিনগর, আমার বাড়ির পাশে একটা মাঠ আছে, বিবাদী সংঘ ক্লাব আছে, বিবাদী সংঘের একটা মাঠ আছে। সেই মাঠে সম্ভবত আমি তখন 5 বছর বা 6 বছর বয়স, আমাদের মাঠে ফুটবল খেলা হতো। আমার সিনিয়র দাদারা খেলতো, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে হতো না। সবাই ফুটবল খেলতে আসতো, পাড়ার দাদারা সবাই খেলতে আসতো, সেই অনুযায়ী আমিও যেতাম মাঠে। তারপর হঠাৎ করে একদিন আমাদের পাড়ায় একজন নতুন ভদ্রলোক আসলো। উনি ভাড়াতে এসেছিলেন আমাদের পাড়ায়। তো এসে উনি একটা, আপনি বলতে পারেন একটা চেঞ্জেস, একটা পাড়ার মধ্যে চেঞ্জেস, একটা সিস্টেমেটিক ওয়েতে ফুটবলটাকে চালানো। তিনি হচ্ছে আমাদের সঞ্জীব, তুমিও চেনো,
আমাদের চন্দন সেন। তো উনি এসে সবার প্রথমে বিবাদী সঙ্গে এসে একটা বিবাদী কোচিং ক্যাম্প বলে একটা কোচিং ক্যাম্প স্টার্ট করেছিল। আর আমরা ছিলাম, মানে আমার মতো আরো পাড়ার অনেকে ছিল, আমরা ছিলাম ওই ব্যাচের প্রথম স্টুডেন্ট, ওনার হাতের প্রথম স্টুডেন্ট। তো সেখান থেকে আমার ফুটবল কোচিং নেওয়া শুরু। তারপর ধীরে ধীরে আমি আস্তে আস্তে এই কোচিংটা চলতে একসময় আমি গ্রাসরুট লেভেলের আমি প্রচুর টুর্নামেন্ট খেলেছি। তখন শিলিগুড়িতে প্রচুর টুর্নামেন্ট হতো গ্রাসরুট। তো সেখানে আমার প্রচুর টুর্নামেন্ট খেলেছি বিবাদী সংঘ ক্লাবের হয়ে। তারপর একসময় ক্লাবের তত্ত্বাবধানে যেটা চলতো, কোনো একটা কারণে আমাদের কোচিং ক্যাম্পটা বন্ধ হয়ে যায়। তারপর আমি জয়েন করি উইনার্স ক্লাবে। সঞ্জীব, তুমি উইনার্স ক্লাবও নিশ্চয়ই চেনো, ইনস্টিটিউট মাঠে। সেখানে আমার বন্ধুরা আছে, আমার বন্ধুরা বললো ওখানে বন্ধ হয়ে গেছে, তুই এখানে চলে আয়, এখানে প্র্যাকটিস কর। তারপর উইনার্স ক্লাবে গেলাম, সেখানে কাঞ্চনদার তত্ত্বাবধানেও আমি অনেকদিন প্র্যাকটিস করেছি। কাঞ্চনদার থেকে আমি অনেক কিছু শিখেছি। তারপর ধীরে যত আরেকটু বয়স বাড়তে থাকলো, তখন আমি শুনলাম যে একজন গোলকিপিং প্র্যাকটিস করায় দাদাভাই মাঠে। তিনি হচ্ছে স্বপন স্বামী। মানে আস্তে আস্তে আমার গুরুগুলির কথা বলতে, আমার গুরুদের নাম নিতেই হবে সবার। আমার জীবনে যারা সবাই কিন্তু আগে ইন ফিউচারে অনেক কিছু করে, কিন্তু আমাদের যে গুরুজনরা আছে বা যাদের হাত ধরে আমরা অনেক কিছু শিখেছি, তাদেরকে অবশ্যই আমরা ভুলবো না, তাদেরকে আমরা অবশ্যই মনে রাখবো সবসময়। তো আমার এই গুরুগুলির কথা সারা জীবন মনে থাকবে। আমি আজকে যতটুকুই ফুটবল খেলেছি, যত কিছুই আমি অল্প যাই পেয়েছি, আমার গুরুদের প্রচুর আশীর্বাদ, ওনাদের অবদান আমার ভোলার মতো না। তো স্বপন স্বামী বলে একজন ছিলেন বলতে আছেন এখনো, বাট এখন প্র্যাকটিস করান না। তো উনি আমার জীবনে অ্যাজ এ গোলকিপার কোচ, উনি আমাকে পুরো ট্রান্সফরমেশন যদি বলতে পারো, যে অ্যাজ এ গোলকিপার আমার যে ছোট ছোট ভুলভ্রান্তিগুলি ছিল সেটাকে ট্রান্সফর্ম করা, পুরো রেকটিফাই করা, এবং আমি আজ যে পজিশনে আছি সেই পজিশনটাকে তুলে ধরা। তারপর আমাদের পাড়ার আরেকজন আছে স্বপন ঘোষ মহাশয় বলে, উনিও আছেন এখনো। উনিও ফুটবলের সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন দাদাভাই ক্লাবে। উনিও আমাকে কলকাতার ক্লাবে নিয়ে যাওয়া, সেখানে গিয়ে কলকাতার ক্লাবের সাথে কথা বলিয়ে দেওয়া, সেখানে ট্রায়ালের ব্যবস্থা করে দেওয়া, সেখানে রাখার ব্যবস্থা করে দেওয়া। যে অনেক আরও পার্ট বাই পার্ট আমি হয়তো কারোর নাম ভুলে যেতে পারি এই সময়, কিন্তু একদম আমার চাইল্ডহুড, মানে আমার হিরো, আমার গুরু, আমার সব, এনারাই আমার সব। এবার হচ্ছে এটা হলো তোমার একটা ক্যারিয়ারের একটা শুরুতে একটা লম্বা একটা ম্যারাথন একটা ইনিংস আমরা শুনলাম। এবার হচ্ছে টার্নিং পয়েন্ট, যে কোনো একটা লাইফে একটা খেলোয়াড় হোক বা যারা স্টুডেন্টরা হোক বা যে কোনো একটা আর্টিস্টরা হোক, আমি বলছি একটা তাদের টার্নিং পয়েন্ট আছে। সে টার্নিং পয়েন্ট হিসাবে কোনো কিছু এরকম ব্যাপার আছে, সেটা আমাদের সঙ্গে শেয়ার করবে? আচ্ছা, নিশ্চয়ই আছে সঞ্জীব। আরেকটু আমাকে একটু ডিটেলিং এ বলতে হবে, যেহেতু না পর্দা থেকে আপনি নিজের যে আমরা যে অনুষ্ঠানটা করছি, অবশ্যই সেটা এমন জিনিসগুলা আমরা শুনবো যেগুলো আজ পর্যন্ত অনেকে জানেন না হয়তো। হ্যাঁ, বেসিক্যালি সত্যি এই গল্পটা অনেকে জানে না। তো আমার এই ফুটবল ক্যারিয়ারে কি হয়েছে, ধরুন আমার সমসাময়িক প্লেয়াররা যারা শিলিগুড়িতে অনেকটাই এস্টাবলিশড, তারা এখন ভালো ভালো চাকরি করে এবং তারা আমার খুব কাছের বন্ধু। তো কি হয়, বন্ধু বান্ধবদের মধ্যে এরকম একটা ব্যাপার চলে আসে যে চল আমরা এখানে খেলবো। তো কোনো একটা কারণে এমন একটা দিন ছিল, আমি যতটুকু আমার সময় আপনাকে বললাম যে কোচিং ক্যাম্প চলাকালীন উইনার্স বা দাদাভাই প্র্যাকটিস করা, বা এই যে সময়টুকু আমার ধরে নিন 15-16 বছর বয়সের দিকে যে আমার সময়টুকু, এই সময়টুকুতে আমি সাব জুনিয়র ডিস্ট্রিক্টের ট্রায়ালে গেছি। আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কোনো একটা কারণে, হয়তো আমি পারফর্ম করতে পারিনি। আমি ভেবেছি আমি পারফর্ম করতে পারিনি। আমি জুনিয়র ডিস্ট্রিক্টের ট্রায়ালে গেছি, আমি কোনোদিন শিলিগুড়িতে জুনিয়র ডিস্ট্রিক্ট খেলতে পারিনি, আমি জুনিয়র ডিস্ট্রিক্ট টিম থেকেও বাদ পড়ে গেছি। তো এই করতে করতে সায়ের ট্রায়াল এসেছিল, শিলিগুড়ি সায়ের ট্রায়াল হতো প্রতি বছর, এবং আমার মনে হয় আমার ব্যাচের যদি টোটাল 20 জন প্লেয়ার থাকে, 19 জনই মানে সায়ের ব্যাকআপ, সাই থেকে উঠে এসছে। আমি একমাত্র এমন একটা প্লেয়ার যে আমি সায়েও চান্স পাইনি। তো যেদিন আমি সায়ে চান্স পাইনি, মানে যেদিন আমি ট্রায়ালে গেছিলাম সায়ে চান্স পাইনি, কি একটা কারণে যেন আমি চান্স পাইনি, যাই হোক। তো সেদিন যখন আমি সাই থেকে বাড়িতে আসছিলাম সাইকেল নিয়ে, পুরো রাস্তাটা মানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে এনজি পর্যন্ত আমি কাঁদতে বাড়ি এসেছি। তো হ্যাঁ, তো এই ব্যাপারটা কি হয়েছে, কাঁদতে সারা রাস্তা যখন বাড়িতে আসলাম, তখন একটা কথা আমার মাথায় হিট করলো যে আমি চোখের জল ফেললে তো আমি ফুটবলার হতে পারবো না, আমাকে অন্য কিছু করতে হবে। আমি তখন একবেলা প্র্যাকটিস করতাম, বিকালবেলা। সেই দিনের পর থেকে আমি দুবেলা প্র্যাকটিস শুরু করলাম।
দিনে 5 ঘন্টা। এবং মনে মনে একটা প্রতিজ্ঞা করলাম যে আমি একদিন এমন ফুটবলটা খেলবো যে যারা সায়ে সিলেকশন করেছে বা যারা সিলেকশন অন্য অন্য টিমে, যেসব টিমে চান্স পাচ্ছিলাম না সিলেকশন, তারা যাতে মনে মনে তাদেরকে ফিলটা আমি করাতে চাই যে মানে আমার পারফরমেন্স ছিল বা আমি আরও ভালো পারফর্ম করতে পারবো। আপনি আর একটা সুযোগ দিলে আমি এর থেকে ভালো পারফর্ম করে দেখাবো। সেই জন্য নিজের মানে ভিতরে যে তোমার যে ডিসিশন ছিল সেটা তুমি ওখান থেকে তুমি বুঝতে পারছো যে হ্যাঁ আমার আর একটু ভালো করলে আর একটু বেটার আমি চান্স পাবো। মানে একটা কথা মানে আমি বলতে চাই, আপনি যেই ধরনের ফুটবল খেলুন, ক্রিকেট খেলুন, যেই ধরনেরই, মানে কোনো অবস্থায় ভেঙে না পড়ার মতো মানসিকতা, এই মানসিকতাটা সবার আগে তৈরি করতে হবে। আর তারপরে হচ্ছে আমার ছোটবেলা থেকে আমার মধ্যে একটা জিনিস ছিল যে হচ্ছে না, নো প্রবলেম, আমি আরো প্র্যাকটিস করব। আবার হচ্ছে না, নো প্রবলেম, আমি আরো বেশি প্র্যাকটিস করব। এই জিনিসটা কিন্তু অনেকের কিন্তু কম বোঝা যায়। তো ধরে নাও যে ওই সত্যি কথা বলতে সায়ে চান্স না পাওয়াটা মানে আমার জীবনে একটা বিশাল টার্নিং পয়েন্ট। তারপরে আমাকে কিছু ঘুরে তাকাতে হয়নি, কারণ আমি এত প্র্যাকটিস করেছি পারফেকশনের জন্য। মানে ওই কথা আছে না, ফলো দ্য প্রসিডিওর, আমি প্রসিডিওরটাকে এত ফলো করেছি, তখন আমি রেজাল্ট নিয়ে চিন্তা করতাম না যে কে আমাকে নেবে কে আমাকে নেবে না। আমি অনলি ফোকাস অন মাই প্রসিডিওর। আমি প্র্যাকটিস করব, সময় মতো প্র্যাকটিস করব, আমি নিজেকে ফিট রাখবো, আমি আমার সব কিছু, আমার যত স্কিলস, আমার স্পিড আমি বাড়াবো, আমি আমার গোলকিপিং স্কিলস বাড়াবো। তারপর যদি কেউ নেয় ভালো, কেউ না নেয় ইটস গুড, নো প্রবলেম। তো এটাই একটা আমার জীবনের বিশাল টার্নিং পয়েন্ট যে সায়ে চান্স না পাওয়াটা। একদম এখান থেকে আমরা একটা জানতে পারলাম যে ছোট নুনের মুখ দিয়ে শুনতে পারলাম, অর্থাৎ আমাদের সবার পছন্দ দীপঙ্কর দেবনাথের মুখ থেকে জানতে পারলাম যে মানুষকে যখন যে কোনো জিনিসে একটা সাফল্য যখন ওখানে থেকে বা পায় না বা কোনো একটা ব্যাকফুটে চলে যায়, ওখান থেকে কিন্তু ভেঙে পড়তে হবে না, ওখান থেকে কিন্তু আরো গুড থেকে বেটার, বেটার থেকে কিন্তু ভেরি গুড করতে হবে। খুব ভালো বলেছে। এবার এবার একটু একটু আর জিনিস জানাবো যে এখন যে আপনি জিনিসটা যে করছেন মানে লাস্ট ফুটবল, ফুটবলের থেকে কিন্তু আমাদের শিলিগুড়ির বুকে উত্তরবঙ্গতে কিন্তু ক্রিকেটটা কিন্তু লাস্ট যে দেখা যায় 2-3 বছরে কিন্তু ক্রিকেটটা একটু গ্রাফটা একটু বেড়ে যাচ্ছে। তা আপনি কি বলবেন যে ফুটবল ক্রিকেট কোনো এরকম কোনো কম্পিটিশন টাইপের বা কিছু আলাদা কিছু প্রসেস হচ্ছে যেটা ক্রিকেট একটু আগাচ্ছে, সামান্য হলে আগাচ্ছে, ফুটবলারটা একটু কোথাও না কোথাও একটু খামতি থেকে যাচ্ছে? কিছু আইডিয়া বা কিছু একটা এরকম একটা ব্যাপার কিছু যদি বলেন তাহলে খুব ভালো হয়। ক্রিকেটটা শুধু শিলিগুড়িতে না, ক্রিকেটটা সারা ভারতবর্ষে ক্রিকেটের মার্কেটিং দুর্দান্ত, সেটা সবাই জানে। দেখো সঞ্জীব, আমি একটা কথা বলি, ক্রিকেট আগাচ্ছে বা ক্রিকেট একটা ফুটবল আগানোতে বাধা, আমি এই কথা কখনো বলবো না। ক্রিকেটের একটা নিজস্ব জায়গা আছে, ক্রিকেটের একটা নিজস্ব মার্কেটিং আছে, ফুটবলের একটা নিজস্ব জায়গা আছে, ফুটবলের একটা মার্কেটিং আছে। এবার সঞ্জীব, তুমি যদি আপার লেভেলে ভাবো, একদম আপার লেভেলে তুমি পুরো ইন্ডিয়াকে নিয়ে ভাবো, আমি শিলিগুড়ি থেকে একটু মানে বৃহত্তর জায়গায় যাচ্ছি, তুমি যদি পুরো ভারতবর্ষটাকে নিয়ে ভাবো, তুমি গলি গলিতে কি খেলতে দেখো বাচ্চাদের? অবভিয়াসলি বাচ্চারা ক্রিকেট খেলে। তো ব্যাপারটা হচ্ছে কি, যেই দিন যেই সময় থেকে ভারতবর্ষের গলিতে গলিতে ফুটবল খেলতে দেখা যাবে, সেই দিনই ফুটবলের উন্নতি হবে। কারণ ফুটবলের উন্নতিটা হবে ছোটোর থেকে, মানে জাস্ট একদম নিচু তলা থেকে। যেখানে একটা লোক সারাদিন কাজ করে বাড়িতে আসার পরে তার যদি 9টার সময় বাড়িতে ফেরার সময় হয়, সে 8টার সময় বাড়ি ফিরবে ক্রিকেট ম্যাচ দেখার জন্য। সেই সিচুয়েশনটা যেদিন ফুটবলের জন্য আসবে, যে না সেম সিচুয়েশনটা এখন আমাকে ফুটবল ম্যাচ দেখতে হবে, আমার জাতীয় দলের খেলা দেখতে হবে, আমাকে কলকাতা লিগ দেখতে হবে, আমাকে আই লিগ দেখতে হবে, আইএসএল দেখতে হবে, সেই ইন্টারেস্টটা যখন গ্রো করবে তখন অটোমেটিক্যালি মার্কেটটা অন্য লেভেলে যাবে। তবে ক্রিকেটের ব্যাপারটা কি, শিলিগুড়ি ক্রিকেট যদি তুমি বলো, ভেরি রিসেন্টলি শিলিগুড়ি থেকে জাতীয় দলে এর আগে ঋদ্ধিমান সাহা, এখন রিচা ঘোষ। যদি একটা জায়গা থেকে পরপর জাতীয় দলে পারফর্ম করা প্লেয়ার থাকে, সেই স্পোর্টসটা অটোমেটিক্যালি উন্নতি হয়। আমি ফুটবলটাকে একদম পিছিয়ে রাখবো না। ভেরি রিসেন্টলি রাজা বর্মন এবছর এই সিজনে মোহনবাগানে সাইন করেছে। তো রাজা বর্মনও শিলিগুড়ির ছেলে, তো শিলিগুড়ি থেকেও লিটন শীল, সেও কলকাতা লিগে খুব ভালো খেলছে, আই লিগেও সাইন করেছিল, আই লিগে পুরো সিজনটা খেলেছে। তো এই যে বললাম তোমাকে, জাতীয় দল ব্যাপারটার ইমোশনটাই আলাদা। একটা প্রফেশনাল লিগ খেলা এবং একটা জাতীয় দলে খেলা, দ্যাট ইজ হিউজ ডিফারেন্স। তো এই জিনিসটা যখন আসবে ফুটবলে, আশা করি গ্রাসরুট লেভেলে এখন শিলিগুড়িতে প্রচুর কোচরা ভালো ভালো কাজ করছে,
প্রচুর নতুন নতুন কোচেরা আসছে, শিক্ষিত কোচেরা এসেছে, তারা কাজ করার চেষ্টা করছে। যেহেতু আমরা ফুটবলে পিছিয়ে আছি, আমাদের সত্যি কথা বলতে ইন্ডিয়ান ফুটবলের যে বাজেটটা দরকার, যেই ফিনান্সটা দরকার, সেই সাপোর্টটাও সেই লেভেলে এখনো পৌঁছায়নি। তবে নতুন নতুন প্রচুর কোম্পানি এসেছে, নতুন নতুন প্রচুর একাডেমি ইন্ডিয়াতে খুলছে, প্রচুর প্ল্যানিং হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে। তো আস্তে আস্তে হয়তো আমরা ওই মার্কেটটাতে যেতে পারবো, কারণ এর আগে একটা 17 ওয়ার্ল্ড কাপ খুব সুন্দরভাবে ইন্ডিয়া পরিচালনা করেছে, এরপরেও নতুন ভাবে আরও কিছু বিট করার চেষ্টা করছে। তো আশা করি এরপরে ভালোই হবে, ইন্ডিয়ান ফুটবল আরও আগাবে। আমি মনে করি না যে ক্রিকেটের জন্য কোনো কিছু পেছাচ্ছে, ক্রিকেটের মতো আগাচ্ছে। আমরা ফুটবলে পিছিয়ে আছি, আমরা ফুটবলটা কোনো জায়গাতে একটা লেভেল থেকে, ফুটবলটা একটা সময় অনেক হাই ছিল, হাইয়ের থেকে হাই হয়েছে, আমরা এতটাই লো ছিলাম যে আমরা হয়তো একটু সামনাসামনি যেতে পারছি, কিন্তু অন্যান্য কান্ট্রি আরও এগিয়ে যাচ্ছে। তো আশা রাখি যে আস্তে আস্তে সবই হবে। আমরা যখন আছি দীপঙ্করের বাড়িতে, তখন একটা স্মারক আছে আমার হাতে, আমি অনুরোধ করব সুবলকে একটু এটা হাইলাইট করবার জন্য। স্মারক আই লিগ ফুটবল কোচ শ্রী দীপঙ্কর দেবনাথ। সত্যি এটা গর্বের বিষয়, একটা খেলোয়াড় বা একটা ফুটবল কোচ হিসাবে এটা খুব গর্বের বিষয় যে একটা ভারতে একটা প্রতিষ্ঠিত একটা ফুটবল টুর্নামেন্টের গোলকিপিং কোচ হবার, রাজস্থান ইউনাইটেডের। তো ছোট রাজস্থান ইউনাইটেড যখন কথাটা আসে, তখন অবশ্যই কিছু একটা মেমোরি থাকবে, অবশ্যই সেটা শেয়ার করবে আমাদের সঙ্গে, যেটা খুব ভালো জিনিসটা হবে সেটা একটু শেয়ার করবে যখন। অ্যাকচুয়ালি কি হয়, যেহেতু আমরা শিলিগুড়িতে থাকি, একটু ছোট, আমি বারবার মেনশন করছি কথাটা ছোট শহরের, কারণ আমাদের এখানে খেলার চান্সেস খুব কম। ইনফ্যাক্ট ধরুন আমি কলকাতা কথা বলছি, কলকাতা ইস্ট বেঙ্গল আছে, মোহনবাগান আছে, মোহামেডান আছে, দ্য বিগ ক্লাবস, বড় বড় প্লেয়াররা থাকে সেখানে, অনেক বড় বড় ব্যাপার থাকে। তা আমার কাছে একটা আই লিগে যাওয়া, শিলিগুড়ি থেকে হঠাৎ করে একটা আই লিগের টিমে অ্যাজ এ কোচ চলে যাওয়া, প্রথমটা একটু ঘাবড়ে গিয়েছিলাম যে আমি পারবো কিনা। তারপর ওখানে যারা আমার সঙ্গে আরো হেড কোচেস ছিল, এখানে যখন চান্স পায় আমাদের শিলিগুড়ির বুকে, কিন্তু এটা খুব গর্বের বিষয়। কিন্তু আমরা জানি যে যেইভাবে ছোট স্ট্রাগল করে আসছে, যেভাবে ছোট নেগেটিভ পজিটিভ যা আছে সেখান থেকে বেরিয়ে আসছে, ছোট কিন্তু পারতো, আমরা কিন্তু জানতাম এটা। থ্যাংক ইউ। তা যখন চান্সটা চলে আসে, প্রথম অবস্থায় গিয়ে একটু ঘাবড়ে গেছিলাম কি হবে না হবে। তো মেমোরেবল বলতে ঘটনাটা এরকম হয়েছে, সময়টা ছিল তখন করোনা, কোয়ারেন্টাইন। তো আই লিগটা কোয়ারেন্টাইনে চলছিল। এবার আমি যখন ওখানে গিয়েছিলাম, আমি জানতাম না যে কোয়ারেন্টাইনের মধ্যে বায়ু বলয় যেটা চলছিল তখন, একটা বলয়ের মধ্যে থেকে সবকিছু করতে হবে। তা আমি জানতাম না যে সিস্টেমটা কি ছিল, কি করতে হবে আমাকে। তো ওখানে যাওয়ার পরে যখন ফাইনাল সিলেকশন হয়, মানে ফাইনাল টিম সিলেকশন হয়ে গেল, আমরা কলকাতাতে শিফট করব রাজস্থান থেকে। আমাদের বেসিক্যালি আমাদের জয়পুরে ছিল আমাদের টোটাল শিডিউলটা আর কি, প্র্যাকটিস শিডিউলের পুরো আমাদের ক্যাম্পাসটা জয়পুরেই ছিল। তো জয়পুর থেকে যখন কলকাতা শিফট করলাম, শিফট করার 3-4 দিন আগে জানতে পারলাম যে আমাকে 3 মাস হোটেলটার ভিতরে থাকতে হবে। মানে আই লিগটা তখন এই সিস্টেমে হচ্ছিল যে টিম বাস আসবে, আমরা বাসে উঠবো, আমাদের 100 মিটারের মধ্যে কেউ থাকবে না, আমরা বাসে উঠবো, আমরা প্র্যাকটিস গ্রাউন্ডে যাব, প্র্যাকটিস গ্রাউন্ডেও 200-300 মিটারের মধ্যে কোনো আদার পার্সন থাকবে না, আমরা প্র্যাকটিস করবো, করে আমরা সোজা আবার বাসে উঠবো, বাস থেকে আমরা সোজা হোটেলে চলে আসবো। এমন হোটেলের মধ্যে যা আছে, নিচে সুইমিং পুল যেটা সবাই ইউজ করে সেটা আমরা করতে পারবো না, জাকুজি যেটা আছে সবাই ইউজ করে আমরা করতে পারবো না, আমাদের জন্য এক্সট্রা করে কিছু আইস বাতের ব্যবস্থা করে দেওয়া, সেগুলি হোটেল কর্তৃপক্ষ করতো। তো এই যে 3 মাস সময়টা হোটেলে থাকা এবং একটা টিমকে পরিচালনা করা, নিজেকে মোটিভেট করা, আমার গোলকিপারদেরকে মোটিভেট করানো, যে এই সময়টা আমি সারা জীবনে বলবো না, হয়তো আমি ভবিষ্যতে কোনোদিন আবার আই লিগ বা আইএসএল আমি যাব, কিন্তু এই জিনিসটা, কারণ এইসব মহামারী, এসব 70 বছর 80 বছর 90 বছরে একবার হয়তো সারা পৃথিবীতে এই ধরনের মহামারী আসে। এই মহামারীর মধ্যে, করোনা পিরিয়ডের মধ্যে একটা গোটা আই লিগে একটা ওই 4 দেওয়ালের মাঝে থেকে প্লেয়ারদেরকে মোটিভেট করা, নিজেকে মোটিভেট রাখা, ফ্যামিলি ম্যাটারগুলো সলভ করা। আমি 3 মাস আমি ঘরে আসতে পারিনি, কন্টিনিউ
নট এ সিঙ্গেল ডে, মানে কন্টিনিউ। তো এই জিনিসটা আমার সারা জীবনের জন্য মেমোরেবল। ওখান থেকে কিন্তু যে তুমি ফুটবল করছিলা, ওখান থেকে কিন্তু তোমার কিন্তু ছাত্র বলতে পারো, সেটা কিন্তু বেস্ট গোলকিপার টুর্নামেন্ট বা সিজন বলতে পারো। হ্যাঁ, আমি তো এটা আমার মানে আমার ইন্টারভিউ শুরুতেই বললাম যে হয় এরকম কেউ কেউ 5টা সিজন কাজ করে হয়তো এই সফলতা পায় না, কেউ একটা সিজনে পেয়ে যায়। আমার তো ভাগ্যটা খুব ভালো ছিল, বা আমার সঙ্গে যে গোলকিপার ছিল আই লিগের, এটা অনেকে জানে না হয়তো, আই লিগে যে রাজস্থান ইউনাইটেড গোলকিপার ছিল তার নাম ভাস্কর রয়। সে জলপাইগুড়ির ছেলে এবং তার ব্যাকআপ হচ্ছে শিলিগুড়ি সাই। তো তাকে আমি 13-14 বছর বয়স থেকে চিনি। হঠাৎ করে জয়পুরে গিয়ে, রাজস্থানে গিয়ে দেখলাম আমি ওখানে ভাস্করকে বললাম কি ব্যাপার তুই? ও আমাকে সিনিয়র গোলকিপার হিসেবে চিনতে এবং খুব সম্মান করতো। ও জানতো না যে আমি এখন কোচ হয়ে গেছি। বলে ও আমাকে বললো, দাদা তুমি এসেছো, তাহলে তো খুব মজা হবে এবার আই লিগে। আমরা দুজনই চেনাশোনা, তো একটা কাজের একটা মজা, ওর সাথে একটা ফ্রি, সারাক্ষণ ওর সাথে সবকিছু আমার শেয়ার করা, একটা হ্যাঁ একটা আমার হেড কোচের সাথে ভালো বন্ডিং হয়ে যাওয়া, এরকম অনেক কিছু নির্ভর করে। তবে সফলতাটা এতটা পেয়ে যাবো জানতাম না। এটা হঠাৎ করেই পাওয়া। হয়তো নেক্সটে এর থেকে বড় সফলতা পেতে পারি বা এর থেকে কমও পেতে পারি, কিন্তু অ্যাজ এ নিউ কোচ হিসাবে, নতুন কোচ হিসাবে গিয়ে হঠাৎ করে সফলতাটা পেয়ে যাওয়া আমার জন্য একটা গর্ব। আমার জন্য, শিলিগুড়ির জন্য, সবার জন্য ব্যাপারটা বেশ ভালো। অবশ্যই যখন আমরা যে কোনো জিনিস একটা করি, যখন একটা খেলাতে একটা একাডেমি বা কোনো ক্যাম্পে যখন আমরা যাই, নিজেদের যদি এনভায়রনমেন্টটা বা বন্ডিং যেটা খুব ভালো হয়, তাহলে কিন্তু পারফরমেন্সটা কিন্তু ওখানে তুলে ধরা যায়। আর যে ছোট জিনিসটা বললো যে প্যান্ডেমিক সিচুয়েশন ছিল করোনা টাইমে, যে এত অসুবিধার পরেও যে তারপরে যে বেস্ট গোলকিপার হিসাবে যে ওনার ছাত্র বা যে জলপাইগুড়ি যে ভাস্কর ভাই পেয়েছে, তো সেটার পরে কিন্তু এই দুঃখ কষ্ট যাই ছিল সেটা কিন্তু এক পাশে, আর বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড কিন্তু এক পাশে। খুব ভালো। এবার হচ্ছে আমরা ছোটন থেকে জানবো, আমরা জানি ছোটন ফুটবলকে নিয়ে ভালোবাসে, ফুটবলকে নিয়ে এগিয়ে যাচ্ছে, ফুটবলকে নিয়ে আরো আগাবে, আমাদের শিলিগুড়ি উত্তরবঙ্গের নাম অবশ্যই জিজ্ঞেস করবে বা এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আমাদের আরো উজ্জ্বল হবে নাম শিলিগুড়ির বুকে। কিন্তু আমরা জানতে চাই যে ছোটনের এত কিছু ফুটবলের পারে, আমরা জানি যে ছোটন ক্রিকেট খুব ভালো খেলে, অতীতে কিন্তু প্রচুর টুর্নামেন্ট খেলে আসছে, এখনো খেলে যাচ্ছে, অফিস লিগ খেলে আসছে। তো ক্রিকেটের ব্যাপারে ছোটন কোন কোন এমন ইন্ডিয়ান প্লেয়াররা যা আছে যারা ছোটনের পছন্দ? দেখুন, ভারতবর্ষে ক্রিকেটটা সবাই ভালোবাসে, কারণ আমাদের আমি প্রথমেই তখন শুরুতেই বললাম ক্রিকেটের মার্কেটিংটা অনেক বড়। ক্রিকেট খেলাটা অনেকটাই জনপ্রিয় ভারতবর্ষে, মানে সারা বিশ্বের মধ্যে সব থেকে জনপ্রিয় ক্রিকেটের দেশ হচ্ছে ইন্ডিয়া। তো সেখানে পছন্দের প্লেয়ার আমার কিছু থাকবেই। আমার অ্যাজ এ প্লেয়ার, আমি অ্যাকচুয়ালি প্লেয়ারদের এইভাবে পছন্দ করি যে দেখুন, একদিন পারফর্ম করলো, আমার একটা বিশ্বাস যে একদিন পারফরমেন্স করাটাকে, হঠাৎ করে একদিন পারফরমেন্স করাটাকে আমি পারফরমেন্স মনে করি না, কারণ এটা অনেকেই করতে পারে, সেটা অনেকেই হঠাৎ করে ফেলতে পারে, কিন্তু দিনের পর দিন কনসিস্টেন্টলি, মানে একটা জিনিসকে ভালোবেসে যাওয়া, পেশেন্সলি সেটা করে যাওয়া, সেটা দিনের পর দিন একটা করে যাওয়া, সেজন্য আমি মানে সচিন তেন্ডুলকর উপরে এখনো কাউকে আমি দেখিনি। ভেরি রিসেন্টলি বিরাট কোহলি, সে ডেডিকেশন আপ টু দ্য মার্ক, মানে ডেডিকেশন লেভেলটাকে খুব ভালোবাসি। সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, ব্যাডমিন্টন হোক, যেখানে হোক। এরকম প্রচুর প্লেয়ার্স আছে যারা খুব ভালো, খুবই ভালো ইন্ডিয়াতে। যুবরাজ সিং, সৌরভ গাঙ্গুলি, সবাই ভালো প্লেয়ার, কিন্তু অ্যাজ এ ক্রিকেট লাভার ইন্ডিয়ান হয়ে আমি মানে সচিনের উপরে এখনো পর্যন্ত কোনো ক্রিকেটারকে দেখিনি। একদম অবশ্যই, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, যেরকম ছোটন বললেন যে কোনো খেলা হোক, প্র্যাকটিস, প্যাশন, ডেডিকেশন, গোল সেটা কিন্তু অবশ্যই রাখতে হবে। এবার হচ্ছে ছোটন থেকে আমরা একটু জানার চেষ্টা করব আমাদের যে ছোটন, আপনি যে একটা লম্বা একটা শিডিউল আছে সকাল থেকে বিকালে, বা উইকলি বলেন, মান্থলি বলেন, একটা ইয়ারলি বলেন, তো ছোটন নিজেকে কিভাবে মেনটেন রাখে? মানে একটা অবশ্যই একটা ডায়েট চার্ট আছে বা একটা রুটিন আছে, একটু শেয়ার করবেন আমাদের কাছ থেকে একটু। আমাকে এখানে এখন একটু কথা বলতে হয় ডিসিপ্লিনের। তো এই ডিসিপ্লিন ব্যাপারটা না ছোটোর থেকেই তৈরি হয়। আর আমার মনে হয় কি, আপনি যখন লড়াই করবেন না, মানে কোনো কিছু নিয়ে, কোনো কিছু ভালোবেসে যখন লড়াই করবেন, মানে কোনো কিছু পাওয়ার জন্য যখন আপনি দিনের পর দিন, আমি একটু আগে বললাম দিনের পর দিন যখন আপনি পরিশ্রম করবেন, আপনি যখন সেই পার্সিভারেন্সটা আপনার মধ্যে থাকবে,
মানে অধ্যাবসায়টা আপনার মধ্যে থাকবে, ডিসিপ্লিন আসতে বাধ্য। তো আমার ফুটবল কেরিয়ারেও আমি যথেষ্ট ডিসিপ্লিন ছিলাম। দীর্ঘ 20 বছর, হ্যাঁ হবে, প্রায় 20 বছর তো ফুটবল খেলেছি, কোচিংহাম লেভেল থেকে নিয়ে শুরু করে একদম প্রফেশনাল অবধি। সেরকম বড় ইনজুরি ভগবানের আশীর্বাদে আমার হয়নি কখনো। তো আমার মনে হয় যে এই যে ডিসিপ্লিনের ব্যাপারটা, এখন আমি একটা ফ্যামিলি ম্যান, আমার একটা 10 বছরের ছেলে আছে, আমার ওয়াইফ আছে ঘরে, আমার মা বাবা আছে, আরও আমার দাদা বৌদিরাও আছে প্রচুর। তো এই যে নিজেকে মেনটেন করা একটু কষ্ট তো হয় সঞ্জীব, কষ্ট একটু হয়, এটা আমি অস্বীকার করব না। কারণ আমি একজন রেলে চাকরি করা লোক, আমাকে সকালবেলা ডিউটিতে যেতে হয়, ডিউটি থেকে এসে আমাকে বিকালে প্রত্যেক দিন নিয়ম করে মাঠে যেতে হয়। মাঠে এই সামনে বিবাদী সংঘ ক্লাব আমি যেটা বলছিলাম, সেখানে আমার একটা একাডেমি আছে, মানে বিবাদী সংঘ ক্লাবের একটা একাডেমি আছে। যেহেতু আমি এই ক্লাব থেকে খেলে বড় হয়েছি আর এখানে আমার বাড়ি, একাডেমিটাকে আমি রিওপেন করেছি 7-8 বছর হলো। সঙ্গে আমি আরেকটাও একাডেমি চালাই, সেটা শুকনাতে, সেটা নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি নামে, এসআইটি নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি। সেটা আমি এবং জয়ব্রত ঘোষ, যিনি একজন ফুটবলের এ লাইসেন্স এবং সি লাইসেন্সের ইনস্ট্রাক্টর। তো উনি আমাকে জীবনে প্রচুর কিছুতে জীবনে প্রচুর কিছুতে মোটিভেট করে। উনি আমার ওয়েল উইশার, উনি আমার গাইড বর্তমানে। আমি ওনার সাথে এসআইটিতে একটা একাডেমি চালাই। তো অসুবিধা তো হয়, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমি আগেই একদম প্রথমেই বলেছিলাম যে যদি কারো প্যাশন থাকে, যদি কারো ভালোবাসা থাকে, আপনি যদি সবসময় আমি কি পাবো রিটার্ন, আমি কি রিটার্ন পাবো এই চিন্তা করতে থাকেন, আপনি কাজ করতে পারবেন না, কোথাও না। সবার প্রথমে জিনিসটাকে ভালোবাসতে হবে, মন থেকে প্রাণ থেকে। রিটার্ন দেওয়ার জন্য তো ভগবান উপরে বসে আছে, আমাকে প্রসিডিওরটা ফলো করতে হবে। যেমন আমি যখন ফুটবল খেলতাম, আমি ভাবতাম আমি প্র্যাকটিস করব, যা হবে রেজাল্ট ভগবান দেবে। আমি এখন অ্যাজ এ কোচ আমি ভাবি যে আমি গ্রাসরুট লেভেল, স্পেশালি আমি আন্ডার 14 নিয়ে কাজ করতে ভালোবাসি। 4 to 14 আমার দুটো একাডেমিতে 4 to 14। তো আমি গ্রাসরুট লেভেলটাকে স্ট্রং করতে চাই, আমি প্রসিডিওর ফলো করতে চাই যে এই প্রসিডিওর আমি চলবো, এই প্রসিডিওর আমি শেখাবো, তাতে করে বাচ্চারা চান্স পেলে ভালো, না পেলে কিছু করার নেই। আমার যাতে নিজের তরফ থেকে মনে না হয় যে আমি কোনো জায়গায় ভুল করে ফেললাম, বা আমার তরফ থেকে আমি 10% কম দিয়ে ফেলেছি। আমি আমার 100% দেবো, বাচ্চারা বাচ্চাদের 100% দেবে, তারপর তো গড নোজ কি হবে। সুন্দর কথা বলেছে ছোটন। এবার হচ্ছে জানার চেষ্টা করব যে ছোটন কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট আন্ডার 12-এর কিন্তু কোচ রয়েছিলেন আপনি। ওখান থেকে এমন কোনো ছোট ছোট বাচ্চাদেরকে আপনি দেখেছেন, চোখে পড়েছে যে আমাদের জেলা ফুটবলকে, আমাদের শিলিগুড়ি ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে ইন ফিউচারে, কি বলবেন? সঞ্জীব, এই ব্যাপারে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদকে, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। ডিস্ট্রিক্ট টিমের কোচ হিসাবে নিয়োগ করেছিল আমাকে 2 বছর আগে একটা টুর্নামেন্ট হয়েছিল আইএফএর পরিচালনায়, আন্ডার 12 ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট, ইন্টার ওয়েস্ট বেঙ্গল আর কি, সব পুরো পশ্চিমবঙ্গের মধ্যে। তো সেখানে আমাদের শিলিগুড়ি দল সেমিফাইনালিস্ট হিসাবে আমরা শেষ করেছিলাম, হুগলির কাছে আমরা হেরে গিয়েছিলাম। তো এই প্রসিডিওরটা মানে আমি এতটাই ভালোবেসে ফেলেছিলাম এই আন্ডার 12 ডিস্ট্রিক্ট টিমের কোচ হওয়াকে। ঘটনাটা কি হয়েছে, আইএফের কিছু প্রবলেমের জন্য টুর্নামেন্টটা মাঝখানে গ্যাপ পড়ে গিয়ে আবার শুরু হয়েছে, আবার গ্যাপ পড়ে গিয়ে আবার শুরু হয়েছে। তো ঘটনাচক্রে প্রায় 2 মাস আমি শিলিগুড়ির এই ছোট ছোট বাচ্চাগুলির সাথে, সিলেক্টেড বাচ্চাদের সাথে আমি কাজ করেছি কন্টিনিউ, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে। তারা স্টেডিয়ামটা প্রোভাইড করেছিল, তারা টিফিনের ব্যবস্থা করেছিল বাচ্চাদের, সেজন্য গার্জিয়ানদেরও প্রচুর উৎসাহ ছিল বাচ্চাদের নিয়ে আসার। সেক্ষেত্রে আমার মনে হয় এই 2 মাসে আমি বাচ্চাদের সাথে মিশে গিয়ে কাজ করেছি। তো সেখানে কিছু কিছু প্লেয়ার, মানে আমি কি বলবো, মানে এত ট্যালেন্টেড, দীপ বারোই, রাজদীপ, আয়ুষ্মান, মায়াঙ্ক ভগত, বেসিক্যালি আরো আছে, আমার এখন মনে করতে পারছি না। সব শিলিগুড়ি জেলা দলে প্রতিনিধিত্ব করেছিল তারা। মানে আমার প্র্যাকটিস করাতে ওদেরকে, আমাকে বুঝতে হয়তো ওদের 10-15 দিন সময় লেগেছে, যেহেতু আমার আওয়াজটা একটু ভারী আছে, ছোট বাচ্চা হিসেবে অনেকে ভয় পেয়ে যায় প্রথমে। কিন্তু আস্তে আস্তে যখন আমার সঙ্গে ওরা কমফোর্ট হয়ে গেছে, কমফোর্ট জোনে চলে গেছি আমি আর পুরো টিমটা, তখন ওরা আমার সাথে মানে একটা মিশে গিয়ে বাইরে খেলতে গেলাম ওদের সাথে, একই সাথে ট্রাভেল করে। তো
প্রচুর। তারপরে আমি এসএমইকে অনুরোধ করেছিলাম যে ওদেরকে যাতে নেক্সট 2 বছর ওদের জন্য একটা পরিকল্পনা করতে। আমাকে তখন ফুটবল সেক্রেটারি কথা দিয়েছিল যে আমরা একটা চেষ্টা করছি। তো এই প্ল্যানিংয়ের উপরে কাজও করা শুরু করেছিল। তারপরে কোনো একটা কারণে স্টেডিয়ামটা, তুমি সবই জানো, স্টেডিয়ামটা এখন কর্পোরেশনের আন্ডারে, এটা রিপেয়ারের কাজ শুরু হলো। মাঠ 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 নিয়ে একটা বিশাল সমস্যা তৈরি হলো। তো সেক্ষেত্রে ব্যাপারটা আবার একটু মাঝখানেই রয়ে গেল। কিন্তু আমি সবাইকে একটা অনুরোধ করতে চাই, আমার এই এইচডি স্পোর্টস স্টুডিওর মধ্যে দিয়ে, যে এই ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে আন্ডার 12, আমি তো বলবো আন্ডার 8, আন্ডার 7, আন্ডার 6, আমি এই লেভেলে যেতে চাই। যদি এই জায়গাটাকে আমরা শক্তপোক্ত না করতে পারি, যারা পিওর গ্রাসরুট, এই জায়গাটাকে শক্তপোক্ত যদি না করতে পারি, তাহলে ভারতীয় ফুটবল আরও 50 বছরও কোনো জায়গায় পৌঁছাতে পারবে না, কোনো জায়গায় পৌঁছাতে পারবে না। কারণ এই জায়গাটাই আমাদের স্ট্রং করার জায়গা একমাত্র। তো আশা করি, আমি আগে বলেছিলাম যে প্রচুর কোচেস এখন ভালো ভালো কাজ করছে, গ্রাসরুট নিয়ে কাজ করার চেষ্টা করছে, তারা লাইসেন্স করছে, তারা পড়াশোনা করছে। আশা করি ভালোই হবে সব। একদম দীপঙ্কর খুব জিনিসটা খুব ভালো বলেছে যে আমাদের গ্রাসরুট, অর্থাৎ যারা ছোট ছোট যারা আপকামিং যারা বাচ্চারা আছে তাদেরকে অবশ্যই আমাদের উৎসাহিত করতে হবে, ভালো একটা প্ল্যাটফর্ম দিতে হবে। তারপরে কিন্তু আমাদের কিন্তু শিলিগুড়ি বা উত্তরবঙ্গ থেকে আরো রাজা বর্মন, লিটন শীল বা দীপঙ্কর দেবনাথের মতন খেলোয়াড়রা বা কোচেসরা বেরোবে। অনেক সুন্দর। এবার আমরা আমাদের অনুষ্ঠানটা, আমাদের এপিসোডটা একটু লাস্টের দিকে আমরা পৌঁছে গেছি, কিন্তু অনেক কথা বললাম ছোটনের সঙ্গে। অবশ্যই একটু টাইমের একটা ব্যাপার আছে, ছোট নিজে খুব বিজি থাকে, আপকামিং তার কিছু খেলা আছে, কিছু টুর্নামেন্ট আছে, কিছু দায়িত্ব আছে অবশ্যই। এবার হচ্ছে আমরা আর কিছু জানার চেষ্টা করব যে ছোট শিলিগুড়ি এমন কিছু স্মৃতি বা এমন কোনো তোমার সহ খেলোয়াড়রা যারা ছিল, যাদের সঙ্গে খুব ভালো বন্ডিং হয়েছিল, এই কথাটা অবশ্যই তোমাকে শেয়ার করতে হবে। কিন্তু তো শিলিগুড়িতে আমার যারা বন্ধু বান্ধব আছে, যেমন রণদীপ দাস, সে স্কুল ইন্ডিয়া খেলে এসেছিল। আমাদের স্কুল লাইফে ওটা স্বপ্ন একটা, ও খেলে এসছে। বাপন বেরা 19 ইন্ডিয়া খেলে এসছে। তো আমার বন্ধু বান্ধব আরো অনেকে আছে, যেমন সমর পাল, যে আমার সাথে এখন রেলে চাকরি করে, নব, প্রণব দা। আমরা একসাথে প্রচুর অনেক দিন ডিস্ট্রিক্ট খেলেছি। বিশেষ করে রণ আর বাপনের সাথে আমার প্রচুর মেমোরিজ, কারণ আমরা একসাথে অল ইন্ডিয়া ইউনিভার্সিটি খেলেছিলাম। এই ইউনিভার্সিটি আমি একটু বলতে চাই, মানে আমরা ইউনিভার্সিটি কোয়ালিফাই করার পরে জানতে পারলাম, অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিটা প্রথমে জোনাল হয়, যেটা এখানে হয়, সেখানে আমরা প্রথমে চ্যাম্পিয়ন হয়েছি। জোনাল হয়ে তারপরে কলকাতায় যাই, যেখানে কলকাতায় গিয়ে আর একটা ওরকম হয়, মানে সব পশ্চিমবঙ্গের মধ্যে সব এই, সেখান থেকে কোয়ালিফাই করতে হয় অল ইন্ডিয়ার জন্য। তো আমরা জানতাম না, আমরা সব বন্ধুদের একটা গ্রুপ ছিল, আমি, বাপন, রণ, আরও আমাদের এরকম গ্রুপ ছিল, আরও বন্ধু বান্ধব, কিছু কলেজের, কিছু জলপাইগুড়ির ছেলে, আমি নাম মনে করতে পারছি না এখন, কিছু কালিম্পংয়ের ছেলে, কিছু দার্জিলিংয়ের ছেলে, এইভাবে একটা ইউনিভার্সিটি টিম হয়েছিল। আমরা হারাতে 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 এক সময় এমন হয়ে গেছে যে আর একটা ম্যাচ জিতলে আমরা কোয়ালিফাই। আমাদের তখন একটাই আনন্দ, কোয়ালিফাই করলে কি হবে, কোয়ালিফাই করলে কেরালায় যেতে পারবো। অল ইন্ডিয়ান ইউনিভার্সিটি ছিল কেরালাতে, এটা 2003-এর ঘটনা। তা আমরা আনন্দ করতে 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 আমরা কোয়ালিফাই করে গেলাম। আর কোয়ালিফাই করার পরে জানতে পারলাম যে অল ইন্ডিয়া ইউনিভার্সিটি ইটসেলফ একটা এমন টুর্নামেন্ট, যেই টুর্নামেন্টের সার্টিফিকেট দিয়ে ইউ ক্যান অ্যাপ্লাই ফর এনি গভর্নমেন্ট জব, যেটা স্পোর্টস কোটার জবগুলি হয়, সেই জবের জন্য তুমি ওই সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। সেটাতে পরে আসছি। তো এই যে মেমোরিজ, এই যে দীর্ঘদিন এইসব বন্ধুদের সাথে, তারপর শিলিগুড়িতে মহানন্দা ক্লাবে আমার প্রচুর মেমোরিজ। আমি 10 বছর ধরে মহানন্দা ক্লাবে খেলেছি। মহানন্দা ক্লাবকে অজস্র ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, আমাকে এত সম্মান দেওয়ার জন্য। আমি জিটিএস ক্লাব, ভিএনসি ক্লাব, রামকৃষ্ণ ক্লাব, শিলিগুড়িতে যা সুপার ডিভিশনের ক্লাবগুলি আছে, আমি দীর্ঘ 17-18 বছর, হ্যাঁ মোটামুটি আমি সুপার ডিভিশনে 18 বছর ধরে আমি সুপার ডিভিশনে খেলেছি, বিভিন্ন ক্লাবে, কিশোর সংঘ থেকে শুরু করে, মহানন্দা ক্লাব থেকে শুরু করে। তার মধ্যে বেশিরভাগ সময়টাই মহানন্দায় গেছে আমার। এবং মহানন্দা আমার মেমোরিজের মধ্যে, মানে আমার প্রচণ্ড একটা ভালো মেমোরিজের মধ্যে পড়ে এটা। 2014 সালে আমরা লিগ চ্যাম্পিয়ন হই শিলিগুড়ি সুপার ডিভিশন। তারপরে মহানন্দা পরপর আরও 2-3 বার চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু সে বছরটা খুব ইম্পর্টেন্ট ছিল আমারও একটা কেরিয়ারের জন্য বলতে পারো, বা মহানন্দা ক্লাবও অনেক দিন ধরে লিগ চ্যাম্পিয়ন হচ্ছিল না, প্রচুর স্ট্রাগল করতে হচ্ছিল। তার আগে আমরা 3 বার রানার্স হয়েছি, আর সে বছর আমি মহানন্দা ক্লাবের ক্যাপ্টেন ছিলাম। তো অ্যাজ এ ক্যাপ্টেন
চ্যাম্পিয়ন হওয়া সুপার ডিভিশনে আমার কাছে অন্যতম মেমোরেবল। তার আগেও আমি চ্যাম্পিয়ন হয়েছি, তারপরেও চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু সেটা একটা আলাদা মেমোরিজ আমার কাছে। আর আরও আমি যদি সত্যি কথা বলতে কোনো কোনো বন্ধু বা কোনো কোনো আমার যারা আমার সাথে ছিল, খেলেছে এতদিন, তাদের নাম যদি এখন না নিতে পারি তা আই এম ভেরি সরি। আমি হয়তো নাম মনে পারছি না, কিন্তু আমি সকলের কাছে অজস্র অজস্র ধন্যবাদ আমাদের প্লেয়ারদের, বন্ধুদের কাছে আমাকে সারা জীবন সাপোর্ট করে দেওয়ার জন্য। অবশ্যই আমাদের যে যারা বন্ধু বান্ধব যারা থাকে, যারা স্কুল লেভেলে থাকি বা যারা কলেজ লেভেলে থাকুক বা যারা আমরা ক্যাম্পে লেভেলে যে আমাদের ছেলেদের বা বন্ধু বান্ধব পাই, সেটা অবশ্যই খুব একটা ভালো একটা বন্ডিং হয়, যেটা ফ্যামিলির মতো নয়। কিন্তু যখন ফ্যামিলির ব্যাপারটা আসে, যখন ছোট একটা জিনিস জানার চেষ্টা করবো, যে কোনো জিনিস যখন আমরা নতুন একটা শিখি, নতুন একটা কোচিং করি, নতুন একটা বা আমরা যখন খেলোয়াড় হিসাবে আমরা যখন খেলি, তখন ফ্যামিলির ব্যাপারটা যেন অবশ্যই থাকে। তো ফ্যামিলি থেকে কি সাপোর্ট পেয়েছিল, ব্যাকআপ পেয়েছিল, তার ব্যাপারে একটু কিন্তু বলতে হবে। তুমি বুঝতেই পারছো যে এত খেলাধুলা, আমি ছোটোর থেকে এত খেলাধুলা গল্প করছি, তো সবার প্রথমে বাবা মা। ছোটোর থেকে অবভিয়াসলি আমি যা বাবা, আমার কোনোদিন মনে হয়নি যে আমার বাবা বলেছে এটা করতে হবে তোমাকে, বাবা বলেছে তোমার যেটা ভালো লাগে করো, মাও তাই। মানে এর থেকে সাপোর্ট বেশি কি পাবো? আমাকে খোলা মনে, একটা ছোট বাচ্চাকে খোলা মনে সবকিছু করতে দেওয়া, এর থেকে বড় সাপোর্ট আর পৃথিবীতে কিছু হয় না। তারপর ফ্যামিলি হয়ে যাওয়ার পরে আমার এখন মিসেজ আছে, আমার বাচ্চা আছে, তারপরেও আমি এই আই লিগে যাওয়া, সারাদিন ডিউটি অ্যান্ড কোচিং নিয়ে ব্যস্ত থাকা, ক্লাবের বিভিন্ন মিটিংস নিয়ে ব্যস্ত থাকা। সামনে একটা কথা বলে রাখি সঞ্জীব, পরশু দিন থেকে বিবাদী ক্লাবের টুর্নামেন্ট শুরু হচ্ছে। 13 দলীয়, মানে 13টা টিম নিয়ে একটা আন্ডার-13 টুর্নামেন্ট করছি, যেটা গতবার আন্ডার-12 ছিল, এবার আন্ডার-13 করছি। অলরেডি 13টা টিম আমার হয়ে গেছে, সেটা লিগ কাম নকআউট একটা টুর্নামেন্ট হবে। তো এই যে আমি এখন ইন্টারভিউতে তোমাকে আমি বলেছিলাম যে সঞ্জীব আমার কাছে টাইমের একটু ব্যাপার আছে, কারণ ক্লাবে গিয়ে বসতে হবে, মিটিং করতে হবে। তো এই যে ব্যাপারগুলি, মানে সত্যি কথা বলতে ফ্যামিলির সাপোর্ট যদি না থাকতো, আগে বাবা মা, এখন মিসেস আছে, বাচ্চা আছে, বাবা মা তো অবশ্যই আছেন, এই সাপোর্টটা যদি না থাকতো তো আমি এত কিছু করতে পারতাম না। তো ফ্যামিলির সাপোর্ট ছাড়া কেউ আগে যেতে পারে না। অবশ্যই ফ্যামিলি সাপোর্টটা যে কোনো জিনিসে একটা সব থেকে বড় একটা রোল একটা থাকে। এবার আমরা ছোটনের কাছ থেকে বেশি টাইম নিব না, ছোটন জানি আমরা ব্যস্ত আছে। আমরা ঠিক এবার জানার চেষ্টা করবো যে ছোটন অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম, কিন্তু ছোটনের এখান থেকে কি প্ল্যানিং আছে, ফিউচার প্ল্যানিং কি আছে এখান থেকে ছোটন এসে দিবঙ্গর দেবনাথ এখান থেকে ইন ফিউচার কি করবে, সেটা আমাদের চ্যানেলের মাধ্যমে একটু দর্শকদের বলবো। তো এই যে এতদিন ধরে ফুটবল খেলা, এখন আমি কোচিং এর সাথে জড়িত, এখন আমি অ্যাজ এ কোচ, আমি এখন অ্যাজ এ কোচই ভাবি নিজেকে, অ্যাজ এ কোচই কাজ করতে চাই বাদবাকি জীবনটা। তো যে কোনো কোচের কাছে একটা স্বপ্ন বড় লেভেলে কাজ করা। আমি আই লিগে কাজ করে এসেছি, আমার এখন স্বপ্ন যে আমি আইএসএল এ কাজ করব। সঙ্গে সঙ্গে আমার এটাও স্বপ্ন যে আমি যাদেরকে নিয়ে কাজ করি, আমি যেই লেভেলটাকে নিয়ে কাজ করি, যেই বাচ্চাদের নিয়ে কাজ করি, তারাও যাতে একদিন আইএসএল লেভেলে খেলে। আর আমার সত্যি কথা বলতে ফিউচার প্ল্যানের মধ্যে একটা ফিউচার প্ল্যান বলতে পারো, আমার আশা বলতে পারো, আমার জীবনের মেন স্বপ্ন বলতে পারো, যে আমার কোচিংয়ে বা আমার থেকে কোচিং শিখে, আমাদের সাপোর্ট নিয়ে কোনো বাচ্চা যেদিন জাতীয় দলে খেলবে, সেটা আন্ডার-13 হোক, আন্ডার-15 হোক, আন্ডার-17 হোক, সেটা ডাজন্ট ম্যাটার, যেদিন জাতীয় দলে জার্সি পরা কোনো ছেলেকে দেখবো যে চল ঠিক আছে, বাড়িতে বসে দেখবো একে একদিন আমি ফুটবল খেলা শিখেছিলাম, অল্প এতটুকু শিখেছিলাম, হয়তো আমার পরে আরো গুরুরা আসবে, তারা আরো শেখাবে, কিন্তু একটা লেভেলে যে হ্যাঁ এই লেভেলটাতে আমি ওকে শিখিয়েছিলাম, সেদিন আমার মনে হবে যে আমার লাইফের গোল, আমার ফিউচার প্ল্যান, আমার সবকিছু সেটা নিয়ে জড়িত। এটাই আমার স্বপ্ন। অবশ্যই একটা স্টুডেন্টের জন্য বা একটা যারা স্যার আছেন বা যারা যারা কোচিং করে, তাদের জন্য একটা গর্বের বিষয় থাকবে যে তাদের আন্ডারে যে ছেলেরা বা ছাত্ররা যদি খেলে, যদি জাতীয় দলে খেলে বা ইন্ডিয়া দলে খেলে, সেটা অবশ্যই একটা গর্বের বিষয়। অনেক অনেক ধন্যবাদ আরেকবার। কিন্তু লাস্টের দিকে খুব আমরা একদম অল্প সময় আছে আরো, এবার জানার চেষ্টা করব যে ছোটন বা এই যে শিলিগুড়ি বুকে এবার কথা বলছি, শিলিগুড়ি বা উত্তরবঙ্গ যারা খেলোয়াড়রা যারা, তাদের জন্য কোনো মেসেজ থাকবে যে হ্যাঁ আজকে দীপঙ্কর দেবনাথ স্যার আজকে আমাদের এইচডি স্পোর্টস স্টুডিওজ এর পর্দার মাধ্যমে আমাদেরকে কিছু বলার চেষ্টা করছেন বা করবেন, সেই জিনিসটা একটু জানা থাকবে। আমি সমস্ত ইয়াংস্টার,
সমস্ত বাচ্চা, মানে সমস্ত সমস্ত শিলিগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ সমস্ত বাচ্চা যারা দেখবে এটা, আমি সমস্ত সবাইকে একটাই কথা বলতে চাই, যতক্ষণ তুমি নিজের কমফোর্ট জোন থেকে না বেরোবে। আমার কমফোর্ট জোন, আমার এখন সিনেমা দেখতে ইচ্ছা করছে, দ্যাট ইজ মাই কমফোর্ট জোন, কিন্তু আমি দেখবো না। এই যে আমার ইচ্ছা করছে আর আমি দেখবো না, আমার চিপস খেতে ইচ্ছা করছে আর আমি খাবো না, আমার মুভি দেখতে ইচ্ছা করছে আমি দেখবো না, আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে ইচ্ছা করছে আমি যাব না। দ্যাট ইজ দ্য মেন থিং, কি একটা ভালো প্লেয়ার এবং খারাপ প্লেয়ারের মধ্যে ডিফারেন্স এটাই তৈরি করে। আমার ঘুম পাচ্ছে না, আমি 12টার আগে ঘুমাতে পারি না, এটা কোনো এক্সকিউজ না। 9:30 চোখ বন্ধ করো, 9:30 করো, 10টায় আসবে। তুমি তোমার 9টার সময় যদি তোমার টার্গেট থাকে আমি 9টার সময় রাতে ঘুমাবো, তুমি 8:30টার সময় বিছানায় যাও, তুমি চোখ বন্ধ করে শুয়ে থাকো, মোবাইল দূরে রাখো, টিভি বন্ধ রাখো, ঘর লাইট অফ করে দাও, তুমি ডিসিপ্লিন তৈরি করো। যখন তোমাকে যদি স্যার দৌড়াতে বলে, অ্যাজ এ কোচ যদি বলে তোমাকে যাও, তুমি 5 বার ওখানে যাবে, 5 বার আসবে, তুমি 5 বার 4 বারের বেলা তোমার সব শেষ, তুমি পারছো না। কিন্তু 4 নম্বর বার যখন তুমি শেষ হয়ে গেছো, তোমার শেষ, তোমার যখন এখানে শেষ, তোমার ব্রিদিং নিতে কষ্ট হচ্ছে, তারপরে যে তুমি 5 নম্বরটা করবে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। যে 4-এর পরে যে 5টা আমি করলাম, তখন আমার বেদ না, তখন একটা মানসিক জোর, যে আমাকে এটা করতে হবে, আমাকে এটা করতে হবে। ভাই আমাকে ছোটবেলা কোনো একটা কোচ বলেছিল যে বলতো ভিখারিরা কেন বলে যে, মানে কেন বলে না যে আমার আজকে মুড নেই, আমি আমার আজকে মুড নেই, আমি ভিক্ষা করবো না, কেন বলে না? আমি কেন বলে না স্যার? বলে কারণ ভিখারিরা জানে ও ভিক্ষা যদি না করে ও খেতে পারবে না, ওর খাওয়াটা জুটবে না, ওকে ভুকা ঘুমাতে হবে, ওকে খিদা পেটে ঘুমাতে হবে। তো সেই জিনিসটা যে মুড বলে কিছু হয় না, আমি ফুটবল খেলতেছি, মুড বলে কিছু হয় না, আমার এটা করতে হবে। লাইক তুমি সুনীল ছেত্রীকে দেখো, 40 বছর বয়স অব্দি প্রফেশনাল এবং জাতীয় দলে ক্যাপ্টেন্সি করছে, এত দিন ধরে, এই লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে এই পারফরমেন্স, বিকজ অফ ডিসিপ্লিন। তো প্রত্যেকটা ইয়াংস্টারদের যদি ফুটবল খেলতে চাও, যদি মনে হয় ফুটবল খেলবো, তাহলে তোমাকে এই জিনিসটাতে আসতে হবে। মুড বলে কিচ্ছু হয় না, আমাকে করতে হবে, দ্যাটস মাই ডিউটি। একদম অবশ্যই এসডি স্পোর্টসের এই চ্যানেলে বা পর্দার মাধ্যমে অবশ্যই যারা যারা ছোট ছোট আপকামিং স্টার্সরা আছে, অবশ্যই আমাদের ছোটনের বা দীপঙ্কর দেবনাথ স্যারের কথাগুলো শুনবে, ভালো দিকটা অবশ্যই রাখবে, আর একটু মোবাইল থেকে দূরে থাকতে হবে অবশ্যই। আচ্ছা, এবার হচ্ছে আমরা খুব অনুষ্ঠানের একটু লাস্টের দিকে চলে আসছি, কিন্তু তার আগে ছোটনের থেকে আমরা জানবো একটা কথা, আমাদের চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করতে হবে, সেটা কিন্তু আপনার মুখেই বলতে হবে ছোট এসডি স্পোর্টস চ্যানেল। শিলিগুড়িতে বেসিক্যালি এটা খুব নতুন ধরনের উদ্যোগ। আমি আরও কয়েকটা এসডি স্পোর্টস অ্যান্ড স্টুডিওর আমি কয়েকটা পেজে গিয়ে ফলো করেছি কিছু কিছু জিনিস। একদম ইয়াং, সুবল ইয়াং, আমার বন্ধু সঞ্জীব, ওকে আমি একদম ছোট থেকে চিনি, আমার স্কুল ফ্রেন্ড, আমার কলিগ। তো আমি শিলিগুড়ির লোকদের বলতে চাই যে এই যে ওদের উদ্যোগটা, এই যে ভাইদের উদ্যোগটা, এই উদ্যোগটাকে আপনারা এনকারেজ করুন, এই পেজটাকে লাইক সাবস্ক্রাইব করুন। ওনাদের অনেক প্ল্যানিং আছে, আমার সাথে আজকে গল্প হচ্ছিল, প্রচুর প্ল্যানিং আছে, বাচ্চাদের নিয়ে প্ল্যানিং আছে, আরও কিছু কিছু প্ল্যানিং আছে, টুর্নামেন্টকে কীভাবে হাইলাইট করা যায় আমার সাথে বসে কথা বলছিল। তো আমার এই যেটা বললাম, আমি আমার সামনে টুর্নামেন্ট আছে, ওরা আমাকে নিজেরাই বলছে এইভাবে হাইলাইট করতে হবে, এইভাবে হাইলাইট করতে হবে। সামনের মাসের 10 তারিখ আর 11 তারিখ, মানে অগাস্টের 10 আর 11 একটা ওপেন টু অল ফুটবল টুর্নামেন্ট আছে, যেটা আমরা গত বছর খুব সাকসেসের সাথে চালিয়েছিলাম। এই বছর এটা করব, 16 দলীয় একটা টুর্নামেন্ট আছে, যেটা প্রাইজ মানি 1 লাখ এবং 70,000। সেটাতেও আমাকে এসডি স্পোর্টস এখন থেকেই আমাকে সাপোর্ট করছে যে আমরা আমাদের পেজের মাধ্যমে দাদা যতটা এই টুর্নামেন্টটাকে হাইলাইট করা যায়, এবং আমি প্লেয়ার, অ্যাজ এ কোচ, ওরা আমাকে বা আমি জানি না কার কতটা এটাতে মোটিভেট হবে, কিন্তু আমার মনে হয় যে সবার একটা কাহানি থাকে, কিছু বলা কাহানি থাকে, কিছু না বলা কাহানি থাকে। তো আজকে অনেকটাই শেয়ার করলাম আমি এসডি স্পোর্টস অ্যান্ড স্টুডিওর মাধ্যমে। সুবল আর সঞ্জীবের সাথে এত সুন্দরভাবে অনেকক্ষণ ধরে একটা সুন্দর সন্ধ্যা কাটালাম, নিজের জীবনের অনেক পুরনো কথা মনে পড়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ সুবল তোমাকে, থ্যাংক ইউ ভেরি মাচ সঞ্জীব তোমাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা আজকে ছিলাম দীপঙ্কর দেবনাথ, আমাদের শিলিগুড়ির আরেক চেনা নাম, চেনা মুখ, চেনা কোচ এখন বর্তমানে।
সেই অনেক ওর তার এখন প্রেজেন্ট অনেক রোল মডেল হিসাবে উনি উপস্থিত আছেন বিভিন্ন আপকামিং স্টার্সদের বা আপকামিং খেলোয়াড়দের। তো আজকের এই অনুষ্ঠানটা এখানে শেষ করছি, দ্য ফেস অফ লোকাল স্পোর্টস। আপনারা সবাই লাইক ও সাবস্ক্রাইব করুন এসডি স্পোর্টস স্টুডিওসে। আমরা থাকবো আবার অন্যান্য যে কোনো একজন এমন মুখের সঙ্গে, এমন ফেস অফ লোকাল স্পোর্টসের সঙ্গে। থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস অল।